ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5। আজকে একটা কোশ্চেন 4 নম্বরের জন্য আলোচনা করা হচ্ছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির পার্থক্য লিখো। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির পার্থক্য। তবে একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সময় পরীক্ষাতে নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য পড়ে, তাহলে কিন্তু এইখান থেকেই নির্দেশমূলক নীতির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু লিখতে পারবে। যদি প্রয়োজন হয় আল্লাহ করে নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যগুলোর জন্য যদি কোনো আলোচনার প্রয়োজন হয় কমেন্টে জানাবে, সেগুলো আলোচনা করে দেওয়া হবে। তবে তোমরা যদি এখান থেকে তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই, তৈরি করা যাবে। তো আলোচনায় আসা যাক। ভারতীয় সংবিধানের যে 3য় অধ্যায় মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ করা আছে এবং হচ্ছে 4র্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো লিপিবদ্ধ করা আছে। তো নির্দেশমূলক নীতিগুলো হচ্ছে তোমার ভারতের শাসকদের প্রতি সংবিধান প্রণেতাদের নির্দেশ, যাতে তারা এই নির্দেশমূলক নীতিগুলোকে আইনে রূপান্তরিত করে। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি উভয়ই কিন্তু অধিকার পদবাচ্য হলেও এদের মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলোর ভিত্তিতে তোমরা নির্দেশমূলক নীতির যে বৈশিষ্ট্য সেগুলো অনুধাবন করা সম্ভব। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে নির্দেশদানের প্রকৃতি ক্ষেত্রে পার্থক্য। নির্দেশদান, কে কাকে নির্দেশ দিচ্ছে, পার্থক্যগুলো এইভাবে লেখার চেষ্টা করবে, ছক কেটে নয়, এক পয়েন্ট দিয়ে লিখবে, ভালো হবে। মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কাজের উপর বাধা নিষেধ আরোপ করে, অর্থাৎ কোন কোন কাজ রাষ্ট্র করতে পারবে না মৌলিক অধিকার তার নির্দেশ দেয়। কিন্তু নির্দেশমূলক নীতিগুলো রাষ্ট্রের কোন কোন কাজ করা উচিত সে সম্পর্কে ইতিবাচক নির্দেশ দেয়। 2 পয়েন্টে আছে কার্যকর হওয়ার ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারগুলো কার্যকর করার জন্য আইনসভাকে কোনো রকম কোনো আইন প্রণয়ন করতে হয় না, মানে এগুলি এককভাবে কার্যকর হতে পারে। কিন্তু নির্দেশমূলক নীতিগুলো এককভাবে কার্যকারী হতে পারে না, এগুলো কার্যকর করার জন্য আইন প্রণয়নের প্রয়োজন হয়। এই মৌলিক অধিকারগুলো কিন্তু আইনসভা কর্তৃক আইন প্রণয়ন করার পরেই কিন্তু ভারতের সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় লেখা হয়েছে। তার জন্য এগুলো হচ্ছে তোমার আইন প্রণয়ন করার প্রয়োজন হয়নি। কিন্তু নির্দেশমূলক নীতিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার 36 থেকে 51 নম্বর ধারায়। এই নির্দেশমূলক নীতিগুলোকে তোমার হচ্ছে আইন প্রণয়ন করে লিপিবদ্ধ করতে হয়। মানে ধরো যে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কিন্তু নির্দেশমূলক নীতিতে বলা ছিল, সংবিধানেই বলা ছিল, কিন্তু সেটা পরবর্তীকালে তোমার 73 নম্বর এবং 74 নম্বর যে সংবিধান সংশোধন হয়েছিল, সেই সংশোধন করার মাধ্যমে সেটা একটা সাংবিধানিক যে অধিকার বা সাংবিধানিক যে আইন হিসাবে পরিণত হয় এবং সেটা সারা ভারতবর্ষব্যাপী লাগু করা হয়। এইভাবে এটাকে বুঝতে পারো। 3 দাগে আছে বলবৎ যোগ্যতার ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 4 দাগের পয়েন্টটা আছে আইন বাতিলকরণের ক্ষেত্রে পার্থক্য। সংবিধানের যে 13 নম্বর ধারা আছে সেই 13 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনসভা প্রণীত কোনো আইন বা শাসন বিভাগের কোনো নির্দেশ, এগুলো যদি মৌলিক অধিকার বিরোধী হয় তাহলে সেগুলো আদালত বাতিল করে দিতে পারে। কিন্তু নির্দেশমূলক নীতি বিরোধী কোনো আইন প্রণয়ন হলে আদালত কিন্তু সেটাকে বাতিল করতে পারে না। তারপর আছে 5 দাগে প্রাধান্যগত ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতিগুলোর বিরোধ বাঁধলে নির্দেশমূলক নীতিগুলো বাতিল হয়ে যায়। যেহেতু এগুলো হচ্ছে তোমার আদালত কর্তৃক তোমার বলবৎযোগ্য নয়, সেই জন্য নির্দেশমূলক নীতিগুলো বাতিল হয়ে যায়। সুতরাং বলা যেতে পারে যে ভারতীয় সংবিধানের সামগ্রিক নির্দেশমূলক নীতির উপর মৌলিক অধিকারের প্রাধান্য বা মৌলিক অধিকারকে স্থান দেওয়া হয়েছে। আদালত মৌলিক অধিকারগুলির প্রাধান্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। তাহলে দেখা যাচ্ছে যে নির্দেশমূলক নীতিগুলোর থেকে মৌলিক অধিকারের প্রাধান্য রয়েছে। 6 দাগে আছে উদ্দেশ্যগত দিক থেকে পার্থক্য। মৌলিক অধিকারগুলির উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক সমাজ গঠন করা, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলোর উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণকামী সমাজ ব্যবস্থা গঠন করা। গতিশীলতার ক্ষেত্রে পার্থক্য। 7 দাগে কেউ কেউ মৌলিক অধিকারগুলিকে স্থিতিশীল এবং নির্দেশমূলক নীতিগুলোকে গতিশীল বলে মনে করেছেন, কারণ হচ্ছে মূল সংবিধানে বর্ণিত যে
মৌলিক অধিকারগুলি প্রায় অবর্তিত থাকলেও যুগের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু পরিবর্তন করা সম্ভব। তার মৌলিক অধিকারগুলোকে তোমার হচ্ছে পরিবর্তন করা সম্ভব নয়, অন্যদিকে নির্দেশমূলক নীতিগুলো কিন্তু পরিবর্তন করা সম্ভব। এইভাবে তোমরা হচ্ছে যে ছোট আছে কোশ্চেনটা 7টা পয়েন্ট লেখা আছে, এই 7টা পয়েন্ট তোমরা এখান থেকেও করতে পারো, বা তোমার বই আছে বই থেকেও তোমরা সেগুলা পয়েন্টগুলো ব্যবহার করে তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারো। 7টা পয়েন্ট দেওয়া আছে 4 নম্বরের কোশ্চেনের জন্য। এইখানে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির যে পার্থক্যের যে উপসংহার সেটা দেওয়া আছে। মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে শাসন বিভাগ আইন বিভাগের সদিচ্ছার উপর নির্ভরশীল। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে শাসন বিভাগ এবং আইন বিভাগ বাধ্য থাকে। সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তারা মনে করেন যে সাংবিধানিক পদ্ধতিতে সমাজ বিপ্লবের কার্যাবলী সম্পাদনে নীতিগুলোর অসীম গুরুত্ব রয়েছে। দেশে আর্থসামাজিক পরিবর্তন নির্দেশমূলক নীতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে মৌলিক অধিকার মূলত রাজনৈতিক গণতন্ত্র ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখো তোমার নির্দেশমূলক নীতিগুলোয় কিন্তু আর্থসামাজিক যে সাম্য সেটা কথা বলা হয়েছে, কিন্তু মৌলিক অধিকার যেটা আছে সেটা শুধুমাত্র রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে সাম্যটা আছে তার উপর বেশি গুরুত্ব আরোপ করেছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।